এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনরূপ কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সৌমিক রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। আজ আপনারা শুনবেন লেখক সৌমেন সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত এক অন্য ধারার ভয়ের গল্প, কাশীনাথ তান্ত্রিক ও ভূত চতুর্দশীর রাত। বন্ধুরা, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি সত্যিই আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের গল্প, কাশীনাথ তান্ত্রিক ও ভূত চতুর্দশীর রাত। রাজ তার অফিসে বসে জানলার বাইরে তাকিয়ে আছে। দূরের মেঘলা আকাশটা কেমন জানি গুম মেরে রয়েছে। রাজ বাইরের আকাশের দিকে তাকিয়ে আনমনে কি একটা ভাবছিল। ঘোরটা কাটল শুভমের গলার আওয়াজে। এই রাজ, কি রে, বাইরের দিকে এক মনে তাকিয়ে কি এত ভাবছিস? তেমন কিছুই না। বলেই দে না যে বলবি না। কিছু না বলার কি আছে? এই কিছু না শব্দটা আমার একদম পছন্দ হয় না। বলতে না ইচ্ছে হলে সোজা বলে দেওয়াই ভালো। আরে আরে, এরকম বলছিস কেন? তাহলে বল, কি এত ভাবছিস? আসলে সেই যে 2 বছর আগে শহর চলে এসেছি, আর গ্রামের বাড়িতে ফিরে যাওয়াই হয়নি। এই তো দুর্গাপূজা গেল, কিন্তু তার কি কোনো আনন্দ পেলাম? কিছুই টের পেলাম না। দেখ, পরশুদিন কালী পুজো, সেটাও কিভাবে যেন বেরিয়ে যাবে। অথচ গ্রামে থাকাকালীন এই দুর্গাপূজা কালী পূজার সময় কি মজাই না করে বেরিয়েছি। আর এখন এই বলে রাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। শুভম ওর মনের অবস্থা খানিক আন্দাজ করে বলল, ও, এই ব্যাপার। তা এই নিয়ে এত ভাবার কি আছে? ছুটি নিয়ে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলেই তো হয়, সাথে কালী পূজাও কাটানো হয়ে যাবে। রাজ এই কথা শুনে একটু অবাক হয়ে বলল, বাড়ি, হ্যাঁ সে বাড়ি থেকে ঘুরে আসা যায় ঠিকই, কিন্তু একা একা যেতে আর ভালো লাগে না। একা কেন যাবি? আমিও যাবো, চল। একেবারে কালী পুজোটাও ঘুরে আসবো। রাজ খুশির সুরে বলল, তুই যাবি আমার সাথে? বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে কালই বেরিয়ে পড়া যায়। বেশ বেশ, কাল তাহলে কখন যাবি? দেখ, অফিস তো ছুটি করা যাবে না, কারণ পরশু থেকে 2 দিন এমনিতেই ছুটি পড়বে। এক কাজ কর, আমাদের অফিস তো শেষ হয় বিকেল 5টায়, তারপর না হয় যাওয়া যাবে। যেতে তো মাত্র 3 ঘন্টাই সময় লাগবে, বল? ঠিক আছে। এরপর এই কথোপকথনের পর পরের দিন দুজনেই অফিস শেষ করে বেরিয়ে পড়ল। রাজ এখন থাকে কলকাতায়, আর তার গ্রামের বাড়ি হচ্ছে ঠাকুরনগরে। ওরা দুজনে শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে বসল। খানিকক্ষণ পর ট্রেনটা একটা আওয়াজ করে ছেড়ে দিল। চলন্ত ট্রেনের মধ্যে জানালার ধারের সিটে বসে আছে ওরা। কিরে, কেমন লাগছে এবার? 2 বছর পর বাড়ি গেলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। ভাবছি এখনও দাদু বেঁচে আছে কিনা, কারণ যখন কলকাতায় চলে এসেছিলাম তখনই তার বয়স ছিল প্রায় 70। এছাড়া মা বাবা কেমন আছে কে জানে, আর আমার ছোট বোনটাও যে কেমন আছে। বুঝেছি বুঝেছি, অনেক দিন পর বাড়ি ফিরে গেলে এমন মনে হওয়াটাই স্বাভাবিক। পুরনো সব কথা মনে পড়বে এখন। আসলে কি বলতো, অতীতের সব কথাই আমাদের স্মৃতিতে থাকে। আমরা ব্যস্ততার কারণে সেগুলোকে মনে করতে ভুলে যাই। তাই সুযোগ বুঝে তারাও এখন তোর কাছে আসতে চাইছে। রাজ কথাগুলো শুনল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। একভাবে বাইরের দিকে তাকিয়ে থাকলো। এদিকে শুভম দেখল এরই মাঝে কত লোক বিভিন্ন স্টেশনে নেমে গেল, কত লোক আবার ট্রেনে উঠল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই ট্রেনটাই সারা দিনের ক্লান্ত অবসন্ন মানুষগুলোকে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে জানালার বাইরে থেকে ভেসে আসছে গান।
তখনই বাইরে তাকিয়ে ওরা দেখে বাইরে কালী পূজার প্যান্ডেল হয়েছে। সেখান থেকেই ভেসে আসছে সেই গানের সুর। কোথাও কোথাও হলুদ আলোর ছটায় প্যান্ডেলের কাজ এখনো চলছে। বাইরের এই দৃশ্যগুলো দেখে ওদের দুজনের মনে সেই ছোটবেলার পুজো পুজো অনুভূতিটা ফিরে আসছে। মনকে ঘিরে ধরেছে একটা সুন্দর ছোট্টবেলার স্মৃতি। এইভাবেই একটা সময় পর ওরা পৌঁছালো ঠাকুরনগর স্টেশনে। সেখান থেকে নেমে হাঁটা পথে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। রাত হয়ে যাওয়ায় পথে একটা গাড়িও নেই। কি রে, এই তো দেখছি বদ্ধ গ্রাম। তোর গ্রাম যে এত নিশ্চুপ, আগে বলিসনি তো। ততটাও নয় যতটা শেষ দেখে গিয়েছিলাম। আমি যখন শেষ দেখে গিয়েছিলাম তখন এই যে পিচের রাস্তাটা দেখছিস, এটাও ছিল না। পথের ধারের এই ল্যাম্পপোস্টগুলোও ছিল না। এখন তো তাও পাশের ঝোপঝাড় অনেকটা কমেছে। তখন যা ছিল, লোকে এই পথ দিয়ে রাত্রেবেলায় যেতে ভয় পেত। ভয়? কিসের ভয়? কিসের আবার, জানিসই তো, গ্রামগঞ্জের মানুষের মুখে কেবল একটি ভয় জড়িয়ে আছে। শুভম একটু হেসে বলল, ও ও ও ভূতের ভয়ের কথা বলছিস? ওটা তো প্রতিটা গ্রামের লোকের মুখেই শোনা যায়। তুই আবার এইসবে বিশ্বাস করিস নাকি? না, করি না, তবে অবিশ্বাসও করি না। এই কথা শুনে শুভম হাসল। এরপর ওরা এরকমই আরো নানান কথা বলতে বলতে গ্রাম্য পথ দিয়ে যেতে লাগলো। খানিকটা যাওয়ার পর পিচের রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টের লাইটটা কেমন যেন আচমকাই নিভে গেল। আর এ হচ্ছে গ্রাম্য পথ। একটা লাইট এখানে তো আর একটা 1 কিলোমিটার দূরে। সত্যি বলতে লাইটের যে ব্যবস্থা হয়েছে এই গ্রামে, এটাই বড় কথা। কিন্তু এই লাইটের নিভে যাওয়াতে পথ দেখতে অসুবিধে হচ্ছে ওদের। শুভম বিরক্তি প্রকাশ করে বলল, দূর, ভালো লাগে না তো। এমনিতেই অন্ধকার, তার উপর এত দূরে দূরে লাইট। এখন সেটাও যদি বন্ধ হয়ে যায়, দেখবো কি দিয়ে? সত্যিই তো, এই এখনই লাইটটা অফ হওয়ার ছিল। কি অদ্ভুত কপাল আমাদের। দাঁড়া, দেখি পকেট থেকে মোবাইলটা বার করে ওর ফ্ল্যাশ লাইটটা জ্বালাই। এরপর শুভম ওর পকেট থেকে মোবাইল বার করে ফ্ল্যাশ লাইট জ্বালাতে যাবে, দেখে ওর ফোনে চার্জ নেই। শুভম বিরক্তি ভরা গলায় বলল, নাও, অনেক জ্বলেছে লাইট, আর জ্বালাতে হবে না। কেন রে, কি হলো আবার? কি আর হবে, চার্জ নেই। তোরটা দেখ তো রাজ। দাঁড়া দেখছি। এই বলে রাজ ওর পকেট থেকে ফোনটা বার করে ফ্ল্যাশ জ্বালালো। শুভম একটু খুশি হয়ে বলল, ভাগ্যিস তোর ফোনটায় চার্জ ছিল। এরপর ওরা খানিকটা যাওয়ার পরেই ঘটল অঘটনটা। খানিকটা যাওয়ার পর রাজ হঠাৎ ছিটকে সামনে পড়ে গেল। রাজের হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়ে একটা পাথরে বাড়ি খেল। শুভম ব্যস্ত হয়ে বলল, এই সাবধানে সাবধানে, পড়লি কি করে? আয়, ওট ওট ওট। এই কথা বলে শুভম ওর হাতটা রাজের দিকে বাড়িয়ে দিল। রাজ ওর হাতটা ধরে উঠে দাঁড়িয়ে নিজের গা হাত পা একটু ঝেড়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, শুভম, আমি পড়ে যাইনি রে। কি যেন মনে হলো আমাকে পিছন থেকে ধাক্কা মারলো। এই কথা শুনে শুভম প্রথমে একটু চুপ থেকে তারপর হো হো করে হেসে উঠল আর বলল, ধাক্কা মেরেছে? কে ধাক্কা মেরেছে? ভূতে? এই কথা বলে হো হো করে আবার হেসে উঠল শুভম। রাজ কিন্তু হাসল না, কারণ ওর মনে হয়েছে একটা শীতল হাত এই অন্ধকারের মধ্যে থেকে ওকে পিছন থেকে ধাক্কা মেরেছে। আর সেই কারণেই রাজ উঠে দাঁড়িয়েছে পিছন ফিরে। আগে দেখে নিয়েছিল কিন্তু কাউকেই দেখতে পায়নি সে। এখন ওর কেমন জানি ভয় ভয় লাগছে। রাজ কাঁপা কাঁপা গলায় বলল, বিশ্বাস কর শুভম, আমি মিথ্যে বলছি না। সত্যিই কি একটা আমার ধাক্কা মারলো। এরপর রাজ ওর ফোনটা খুঁজতে গিয়ে দেখল ওর ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে আর ফোন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কি আর করা যায়, ফোনটা তুলে পকেটে ভরল রাজ। এদিকে শুভম দেখল রাজ সিরিয়াস, তাই সে আর বেশি কথা বাড়ালো না। এরপর ওরা আবার চলতে লাগলো। খানিকটা যাওয়ার পর দেখল সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ, আর তার নিচে রয়েছে ছোট্ট একটা খাল। বাহ,
এর মধ্যে আবার একটা ব্রিজ রয়েছে পথে। ছোটবেলায় তো ব্রিজটা আরও ছোট ছিল, এখন হয়তো বড় করেছে আর একটু। এই ব্রিজটা পার করে আর 1 কিলোমিটার গেলেই আমাদের বাড়ি। তাহলে আর বেশি দূরে নেই। রাজ কিছু বলল না। এরপর ওরা ব্রিজের ওপর দিয়ে যেতেই কেমন যেন কটমট করে আওয়াজ হতে লাগলো। এই আওয়াজে ওরা দুজনেই ভয় পেয়ে গেল। পিছন ফিরে দুজনেই যা দেখলো তাতে ওদের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। চোখ দুটো ছিটকে বাইরে বেরিয়ে আসার জোগাড়, কারণ সেই ভয়াবহ আজব দৃশ্য এর আগে ওরা কখনো দেখেনি। শুভম কাঁপা কাঁপা গলায় বলল, রাজ, এই কি 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 দেখছি? রাজও ভয় পেয়ে গিয়েছে। ওর কপাল বেয়ে গড়িয়ে আসতে লাগলো একটা নোনতা জলের স্রোত। ওরা দেখলো কাঠের ব্রিজটার কাঠের পাটাতনগুলো খুলে বাতাসে উড়ছে। কিন্তু এই অসম্ভব কাণ্ড একেবারেই যে সম্ভব নয়। আর তার থেকেও বড় কথা, কাঠের পাটাতনগুলো খুলতে খুলতে ওদের দিকেই আসছে। অর্থাৎ ব্রিজটা ধীরে ধীরে শেষ হতে হতে ওদের দিকেই আসছে। আর একটু আসলেই ব্রিজটা তো ভেঙে যাবেই, আর সাথে ওরা একেবারে নিচের জলে গিয়ে পড়বে। কিন্তু তার আগেই রাজ বলে উঠল, শুভম, আর এক মুহূর্ত দেরি করবি না, পালা পালা এখান থেকে। রাজ বলল ঠিকই, কিন্তু ভয়ে ওর পা দুটো মাটি থেকে নড়তে চাইল না। তবু প্রাণের দায়ে মনে সহস্র জোর এনে সামনের দিকে ফিরে দৌড়তে লাগলো। সেই সাথে শুনতে পেল পিছন থেকে ব্রিজের কাঠগুলো খুলে যাওয়ার শব্দ। ওরা তবু পিছন ফিরে দেখল না। এরকম ভাবে কোনো মতে ব্রিজটা পার করে একবার পিছনে ফিরে দেখতেই যা দেখলো তাতে ওরা অবাক হয়ে গেল। যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ার জোগাড়। মানে এই তো একটু আগেই দেখলো, আর এর মধ্যেই, তার মানে কি? ঘটনার আকস্মিকতায় ওরা দুজনেই বেশ অবাক হয়ে দুজনের মুখের দিকে ফিরল। একটু আগে যেটা নিয়ে শুভম ঠাট্টা করেছিল, এখন আর সে ঠাট্টা করল না। কারণ এখন ও নিজেই বিশ্বাস করতে শুরু করেছে। তার প্রধান কারণ এই মাত্র ঘটা ভয়াবহ ঘটনাটা। ওরা দুজনেই পিছন ফিরে দেখে কোথায় সেই শূন্যে ভাসমান কাঠ, কোথায় সেই খাল, কোথায় সেই কাঠের ব্রিজ। যেখানে ব্রিজ ছিল সেখানে রয়েছে পিচের তৈরি রাস্তা। কিন্তু তাহলে কি ওরা ভুল দেখলো? রাজ, এটা কি ছিল? আর কি বা হচ্ছে আমাদের সাথে? আর ব্রিজটাই বা কোথায় গেল? রাজ নিজেও ভয় পেয়েছে। সে ধীর ও ভয়ার্ত গলায় বলল, তোকে তোকে তখন আমি বলেছিলাম আমি নিজে পড়ে যাইনি, কে যেন আমায় ধাক্কা মেরেছিল, কিন্তু কিন্তু তখন তুই বিশ্বাস করিসনি। আর এইবার দেখলি তো, এইবার বিশ্বাস হলো। এখন চল জোর পায়ে পা চালিয়ে চল। এই কথা বলে রাজ যেই সামনের দিকে ফিরতে যাবে, অমনি একটা শীতল বাতাস এসে ওর বুকটাকে স্পর্শ করে যায়। ওর গাটা হঠাৎ করে কেঁপে ওঠে, ওর গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। কিন্তু এটাই শেষ নয়। এরপর যা ঘটে তাতে ওদের দুজনেরই বুক শুকিয়ে যায়। মনে হয় যেন পায়ের নিচের মাটি সরে গেছে। এখানে এসে যেন খুব বড় ভুল করে ফেলেছে ওরা। ওরা দুজনে যেই না সামনের দিকে পা বাড়াতে যাবে, অমনি দেখে খানিকটা দূরে একটা কালো ছায়া মূর্তি ওদের পথ আটকে দাঁড়িয়ে আছে। তাই দেখে ওদের দুজনেরই হৃৎপিণ্ড বুকের ভিতর থেকে মুখে উঠে আসতে চায়। শুভম ওর মুখটা রাজের কানের কাছে এনে ফিস ফিস করে বলল, ওটা কি? রাজ কাঁপা কাঁপা গলায় বলল, বুঝতে পারছি না, তবে তবে এইটুকু বুঝতে পারছি, আজ আমরা আর বেঁচে ফিরতে পারবো না। বলিস কি রে? এরপর শুভম ঈশ্বরের নাম স্মরণ করল। রাম 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 রাম। এখন আমরা যাব কি করে? আবার কি স্টেশনে ফিরে যাবি? না, এই এত দূর এসে ফিরে আর যাওয়া যাবে না। আর কোনো উপায় আছে? এই এই রাস্তা বাদ দিয়ে পাশের জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে,
ওটা দিয়ে চল, কিন্তু হ্যাঁ, কোনো আওয়াজ করিস না। এরপর ওরা দুজনে পিচের রাস্তা ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের রাস্তায় প্রবেশ করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরই কেমন যেন একটা অস্বাভাবিক লাগলো ওদের। মনে হলো ওদের পিছন পিছন কেউ আসছে, কিন্তু যতবারই ওরা পিছনে ফিরে দেখলো কাউকেই দেখতে পেল না। কি ব্যাপার রাজ, বারবার মনে হচ্ছে কে যেন আমাদের পিছন পিছন আসছে, অথচ দেখ পিছন ফিরলেই কাউকে আর দেখা যাচ্ছে না। এই কথা শোনার পর রাজ কি উত্তর দেবে? তার আগেই জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো এক পুরুষ কণ্ঠের ভয়াবহ হাসির শব্দ। সেই হাসির শব্দে ওদের গা শীতল হয়ে গেল। ওরা দুজনেই ভয়ে কাঁপতে লাগলো। শুভম রাজের দিকে ফিরতেই রাজ বলল, শুভম, এখান থেকে বাড়ি আর বেশি দূর নেই, তো তাড়াতাড়ি কর, চল চল দৌড়া। কি ভুল করে যে তোর সাথে চলে এসেছিলাম, ভেবেছিলাম এখানে আসলে ভালোভাবে ঘুরতে পারবো। বহুদিন ঘোরা হয়নি, আর তুইও বাড়ি যাসনি, তাই তোর সাথে এসেছিলাম। কিন্তু কিন্তু এখানে এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছি, প্রাণ হাতে নিয়ে আর ফিরে যেতে পারবো বলে মনে হয় না। এই কথা বলতে বলতেই ওরা দুজনে ছুটে চলছিল জঙ্গলের মধ্যে দিয়েই। এমন সময় কোনো ঝড় ছাড়াই জঙ্গলের মাঝের একটা বড় গাছ ওদের সামনে পড়ে ওদের পথ আটকে দিল। শুভম কাঁদো কাঁদো গলায় বলল, এ কি হচ্ছে রে রাজ? রাজ হাঁপাতে হাঁপাতে বলল, কোনো কোনো কথা বলিস না, খালি ছুটতে থাক। এরপর ওরা গাছটা ডিঙিয়ে আবার ছুটতে লাগলো। এমন সময় রাজ অনুভব করলো ওদের সাথেও কে যেন ছুটে চলেছে। ওর কানের কাছে ও যেন কার নিঃশ্বাসের স্পর্শ পেল। সেই শীতল স্পর্শে ওর গলা শুকিয়ে এলো, মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট আর্তনাদ। সে মনে মনে ঈশ্বরকে স্মরণ করলো, কিন্তু ছুটতে ছুটতে ওদের পায়ে ব্যথা হয়ে এলো। এবার ওরা আর ছুটতে পারে না। শরীরটা যেন এইবার ছেড়ে দিতে চায়, চোখ দুটো যেন বুজে আসতে চায়। তখনই জঙ্গলের মাঝ থেকে ভেসে আসে সেই পুরুষ কণ্ঠের অট্টহাসি। ওরা আর পারে না, খানিকটা গিয়ে দুজনেই মাটির ওপর লুটিয়ে পড়ে। ওদের শরীর আর টানে না। ধীরে ধীরে দু চোখ বুজে আসে। ওরা দুজনেই মাটির ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার আগে রাজ একবার চিৎকার করে বলে নেয়, কেউ আছো, কেউ আছো, বাঁচাও। এদিকে সেই সময় খানিকটা দূরে পাশেই ছিল এক কালী মায়ের মন্দির। সেখানে বসে পরের দিন কালী পুজোয় মায়ের বিশেষ পুজোর জন্য কি আয়োজন করবে তাই ভাবছিলেন কাশীনাথ তান্ত্রিক। এমন সময় সেই চিৎকারের শব্দ শুনে তিনি অবাক হয়ে গেলেন আর বললেন, এই জঙ্গলের মধ্যে এত রাতে আবার কে এলো? তার কি কোনো বিপদ হলো নাকি? না 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 না, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। একবার একবার গিয়ে দেখে আসতে হচ্ছে। জয় মা, জয় মা, দেখিস মা, কেউ যেন বিপদে না পড়ে আজ। এই বলে কাশীনাথ তান্ত্রিক মন্দির প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে পড়লেন। খানিকটা এগিয়ে গিয়ে দেখলেন দুটো ছেলে ওখানে মাটিতে পড়ে আছে। তারপর তিনি কাছে গিয়ে দেখলেন ওরা এখনো জীবিত। তিনি ওদেরকে এক এক করে নিয়ে এসে মন্দিরে বসালেন। তারপর কোমণ্ডুল থেকে জল বার করে ওদের মুখের উপর ছিটিয়ে দিলেন মায়ের নাম করে। কিন্তু ওদের তখনও জ্ঞান ফিরল না। খানিক পর জ্ঞান ফিরতেই ওরা দেখল ওরা এক মন্দিরে বসে আছে। সামনে একটা প্রদীপ জ্বলছে মা কালীর সামনে, আর তার পাশে বসে আছেন এক তান্ত্রিক। কাশীনাথ তান্ত্রিক দেখলেন ওদের জ্ঞান ফিরেছে। তখন তিনি বললেন, জয় মা, জয় মা, তোদের জ্ঞান ফিরেছে দেখছি। তা কি হয়েছিল রে তোদের সাথে? হ্যাঁ, তোরা ওভাবে জ্ঞান হারিয়ে পড়েছিলিস কেন জঙ্গলে? এই কথা শুনে শুভম আর রাজ একে অপরের দিকে তাকালো। তারপর বুঝলো ওরা এখন সুস্থ আছে। এরপর একে একে সব ঘটনাই রাজ বলে গেল কাশীনাথ তান্ত্রিককে। সব শুনে কাশীনাথ তান্ত্রিক বেশ গম্ভীর হয়ে বললেন, জোর বাঁচা বেঁচে গিয়েছিস তোরা, কিন্তু কিন্তু এখন আর কিছু চিন্তা করিস না।
এখন তোরা মায়ের আশ্রয়ে আছিস। জানিস না, আজ ভূত চতুর্দশীর রাত। আজকের রাতে বাড়ির বাইরে বেরোতে নেই। হ্যাঁ, 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 তাই তো। আমি তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমি তো গত 2 বছর এই গ্রামে ছিলাম না। ভেবেছিলাম বাড়ি এসে পরিবারের সাথে কালী পুজোটা কাটিয়ে যাব, কিন্তু কে জানে পথে এমন বিপদ ঘটবে। কাশীনাথ তান্ত্রিক বললেন, বিপদ তো আমাদের পিছু পিছু থাকে, তার উপর আজকের রাত বলে কথা। তোরা তোরা এখানে থাক এখন। ভোর হলে না হয় চলে যাস। জয় মা, জয় মা। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। ভোরের আলো ফুটলেই বেরোবো। আচ্ছা ঠাকুর, ভূত চতুর্দশীর রাত যে এত বাজে, তা এই দিনে কি হয়? কাশীনাথ তান্ত্রিক বললেন, দেখ, ভূত চতুর্দশীর রাত যে খারাপ বা বাজে তা ঠিক নয়। আসলে এই ভূত চতুর্দশীর রাত নিয়ে আমাদের ধর্মে অনেক মতামত আছে, অনেক নিয়ম আছে। আসলে ভূত চতুর্দশী হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথি, অর্থাৎ কালী পুজোর আগের দিনটি। পুরাণ অনুসারে শ্রীহরির ভক্ত তথা প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি একবার স্বর্গ দখল করে দেবতাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। এই অবস্থায় স্বর্গের দেবতারা শ্রী হরি বিষ্ণুর শরণাপন্ন হন। এদিকে বিষ্ণু এই কথা শুনে বামন অবতারে অবতীর্ণ হয়ে রাজা বলির কাছে তার 3টি চরণ রাখার জায়গা চান। রাজা বলি বিষ্ণুর চালাকি বুঝতে না পেরে সম্মতি জানান। 2টো পা রাখার পর 3য় পা রাখার জন্য জায়গা চাওয়া হলে রাজা বলি তার মাথা এগিয়ে দেন, আর তখন সেই 3য় পা দিয়েই রাজা বলিকে পাতালে প্রেরণ করেছিলেন শ্রী বিষ্ণু তথা ওই বামন অবতার। তবে বলির এই আত্মহুতি দেখে বিষ্ণু তাকে অমরত্ব প্রদান করেন আর তাকে পাতালের তথা নরকের রাজা বানিয়ে দেন। এর সঙ্গে বছরে এই একটি মাত্র দিনে ভূত প্রেত পিশাচ এদের নিয়ে মর্তে আসার অনুমতি দেন, আর এই দিনটি ভূত চতুর্দশী নামে পালিত হয়। পুরাণ মতে এও কথিত আছে যে এই একটি মাত্র দিনে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে পরলোকে গমন করা বিভিন্ন অশরীরী আত্মারা তাদের নিজ গৃহস্থের বাড়ি ফিরে যান। আমাদের ধর্ম মতে মানা হয় যে মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, তাই প্রকৃতির মাঝে জন্মানো 14 রকম শাক খাওয়া হয় ওই দিন। আর 14 শাক ধোয়ার পর যে জলটা থাকে ওটা বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে হয়। তবে ওই দিন অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায়। অশুভ শক্তিকে বাড়ি থেকে দূরে রাখতে সেই দিন সন্ধেবেলায় বাড়ির চারপাশে 14 প্রদীপ জ্বালানো হয়। এই অশুভ শক্তির কারণেই সন্ধেবেলায় বাড়ির বাইরে বাচ্চাদের যেতে দিতে নেই। তবে আরেকটি ধারণা অনুযায়ী গৃহস্থের পূর্বপুরুষেরা সেদিন মর্তে ফিরে আসেন, আবার চলেও যান। তাদের ফিরে যাওয়ার সময় যাতে পথ চিনতে অসুবিধে না হয় তাই ওই 14 প্রদীপ জ্বালানো হয়। সেই আলো দেখেই তারা ফিরে যান আর এটাও বুঝে যান যে তাদেরকে এখনো মনে রাখা হয়েছে। তবে আজ যেহেতু অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই তোদের সাথে এমন ঘটেছে। আজকের দিনেই যখন আসবি তাহলে বেলা থাকতে আসলে আর কোনো অসুবিধে হতো না। হ্যাঁ ঠাকুর, আসলে আমি নিজেই ভুলে গিয়েছিলাম। এদিকে কথা বলতে বলতে ভোর হয়ে গিয়েছে, তাই দেখে রাজ বলল, ঠাকুর, এইবার আমরা আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, সাবধানে যা। মায়ের আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে। জয় মা, জয় মা, রক্ষা করিস এদের, মা রক্ষা করিস। এরপর ওরা মা কালীকে প্রণাম করে বেরিয়ে পড়ল। তারপর যখন ওরা রাজের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তখন রাজ খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। রাজ দেখল বাড়ির অবস্থাটা আগের থেকে অনেকটাই বিগড়েছে। কাঁচা একতলা বাড়ির দেওয়ালের কিছু জায়গায় ফাটল ধরেছে, আর সামনের উঠোনটা এখনো একই আছে।
শুধু বাঁ দিকের কোণায় থাকা সেই আম গাছটা আর নেই, যেটা থেকে রাজ আর দিয়া আম পেড়ে খেত। বহুদিন পর আবার বাড়িতে ফিরে আসায় রাজের নিজেকেই কেমন যেন অপরিচিত বলে মনে হলো। ওর ভাবনার ঘোর কাটানোর জন্যই শুভম বলে উঠল, কী রে, কী এত ভাবছিস? ভিতরে যাবি না? এমনিতেই পা দুটো ব্যথা করছে, আর দাঁড়াতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। আমারও আর চলছে না। আসলে বহুদিন পর বাড়িতে এলাম তো, তাই আর কি ঢুকতে কেমন যেন লাগছে। বাড়িটা তো তোরই, তাহলে আবার লজ্জা কিসের? চল তো, ভিতরে চল। ওরা দুজনে বাড়ির ভিতরে প্রবেশ করলো। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো বাইরের বারান্দায় একজন বৃদ্ধ বসে আছে। বৃদ্ধ ওদেরকে দেখতে পেয়েই বলল, রাজ, তুই এসেছিস বাপ? তুই এসেছিস? আর সাথে কে? ওটা বন্ধু বুঝি? আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ দাদু, আমি আর আমার এক বন্ধু শুভম। তুমি জেগে আছো? আর বাকিদের খবর কি? ওরা কি ঘুমোচ্ছে নাকি? না, কাল যা ঘটেছে তাতে সকলে চোখের ঘুম উড়ে গিয়েছে। ঘুম যে কি জিনিস তাই ভুলে গিয়েছি সবাই। এই কথাটা বলার সময় ওরা খেয়াল করলো দাদুর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। মনে হলো যেন কাল রাতে এই বাড়িতে খুব ধকল গিয়েছে, তাই দাদু যেন কিছু একটা থেকে খুব ভয় পেয়েছে। দাদুর কথার এমন গম্ভীর রূপ দেখে রাজ বলল, কি হয়েছিল দাদু? কি এমন ঘটেছে যার জন্য তোমাদের চোখের ঘুম উড়ে গিয়েছে? আয়, বলছি বলছি, আয় তোরা আগে ভিতরে আয়, তারপর বলছি সব। এই কথা শুনে ওরা দুজন ঘরের ভিতরে গিয়ে বসলো। ওরা ঘরে আছে, এখন ডাকতে হবে না, আরেকটু বেলা হলে ডাকছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি বলো। রাজ তখনও আন্দাজ করে উঠতে পারেনি যে এখানে কি ঘটেছে কাল। তা জানলে ও এক মুহূর্ত আর বাইরে আসতো না। এদিকে ওর দাদু বলতে শুরু করলো, জানিসই তো কাল ছিল ভূত চতুর্দশী। সন্ধ্যাবেলায় আমি এই চৌকির ওপরে বসে আছি, এমন সময় ঘরের মধ্যে থেকে দিয়া ছুটতে ছুটতে এসে বলল, দাদু দাদু, আজ তাহলে ভূত চতুর্দশীর রাত। আজ তুমি আমায় একটা গল্প শোনাবে, কিন্তু তার আগে আমি প্রদীপ ধরাবো। আচ্ছা বেশ বেশ, এখন এত লাফালাফি করিস না তো, এসে একটু বস আমার পাশে। না না, এখন বসলে হবে না। মায়ের হাতে হাতে আমায় সাহায্য করতে হবে। মা বলেছে এখন আমি বড় হচ্ছি। ছোট্ট মেয়ের এই কথা শুনে আমি একগাল হেসে বললাম, তাই তো, আমার এই দিয়া মাটা তো বড় হচ্ছে, আমি তো সেটা ভুলেই গেছি। টিয়া একগাল হেসে ছুটে চলে গেল পাশের ঠাকুর ঘরে। ওখানে ওর মা প্রদীপগুলো নিয়ে গোছাচ্ছিল। এরপর দিয়ার গলার আওয়াজ পেলাম আমি। কবির তখনও কাছ থেকে বাড়ি ফিরিনি। বাড়িতে মানুষ বলতে আমি, দিয়া আর তোর মা। দিয়া ওর মাকে বলছে, মা মা, এইবার আমি প্রদীপগুলো বাড়ির বিভিন্ন কোণায় দিয়ে আসি। দাঁড়া দাঁড়া, যাবি? একা একা যেতে হবে না, আমার সাথে চল। এই কথা বলে ওরা দুজনে ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে উঠোনে নেমে গেল। তারপর ধীরে ধীরে সারা বাড়ি জুড়ে ওরা দুটোই প্রদীপ জ্বলাচ্ছিল। আমি এখানে বসে বসেই সব দেখছিলাম। এমন সময় দেখলাম তোর মা বলতে বলতে ঠাকুর ঘরে যাচ্ছে। দেখ দিয়া, এই বাকি দুটো ওই যেখানে দেখিয়ে আসলাম ওখানে রেখে দে। যাই, আমি ঠাকুর ঘরের প্রদীপটা জ্বেলে আসি। এরপরে ঘটে সেই ভয়াবহ ঘটনাটা, যার জন্যে দিয়ার এই অবস্থা। এতক্ষণ রাজ আর শুভম মন দিয়ে ওর দাদুর কথা বলা শুনছিল। এমন সময় রাজ বলে উঠল, কোন ভয়াবহ ঘটনা দাদু? সে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। আমি বারান্দায় বসে আছি,
তখন আচমকা একটা চিৎকারে আওয়াজ শুনতে পেলাম। আবার বুঝতে অসুবিধা হয় না যে ওটা দিয়ার গলার আওয়াজ। আমি ডাকলাম, টিয়া মা, তুই ঠিক আছিস তো? কোনো উত্তর এলো না। আমি আবার ডাকলাম, টিয়া তুই ঠিক আছিস তো মা? আবারও কোনো উত্তর এলো না। এরপর ঘরের মধ্যে থেকে তোর মায়ের গলার একটা চাপা আর্তনাদ ভেসে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বৌমা? ভেতর থেকে তোর মায়ের কোনো আওয়াজ আর আসলো না। আমি পড়লাম মহা বিপদে। এই খোঁড়া পা নিয়ে আর সেভাবে চলাফেরাও করতে পারি না। এদিকে দিয়ার যে কি হলো সেটাও বুঝলাম না। তারপর ওখান থেকে উঠে কোনো মতে লাঠিটা দিয়ে খোঁড়া পায়ে হাঁটতে হাঁটতে গেলাম আগে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সামনে গিয়ে দেখি ঘর পুরো অন্ধকার। মেঝেতে পড়ে আছে লণ্ঠনের ভাঙা কাছের টুকরো, আর পড়ে আছে তোর মায়ের অচৈতন্য শরীর। হঠাৎ করে কেমন একটা অবস্থা দেখে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। বৌমা, ও বৌমা, তুমি ঠিক আছো? তোর মা কোনো উত্তর দিল না, একইভাবে চুপচাপ পড়ে থাকলো মেঝেতে। আমি ভয় পেয়ে গেলাম। আমি আবার ডাকলাম, বৌমা তুমি ঠিক আছো? তবে এমন অবস্থা হলো কি করে? কিন্তু না, এবারেও কোনো উত্তর এলো না। বুঝলাম জ্ঞান হারিয়েছে। আমার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠলো। তারপর ঘরের আশপাশটা দেখতে গিয়ে দেখলাম ঠাকুরের সামনে জ্বালানো প্রদীপ অনেক আগেই নিভে গিয়েছে। তার কারণ হয়তো পাশের ওই জানলাটা, ওখান থেকেই বাতাস এসে নিভিয়ে দিয়ে দিয়েছে ঠাকুরের সামনে ওই মঙ্গল দ্বীপ। কথিত আছে, ঠাকুরের সামনে জ্বালানো প্রদীপের জ্বলন্ত শিখা যদি হঠাৎ করে নিভে যায়, তাহলে বাড়িতে নেমে আসে অমঙ্গলের কালো ছায়া। কথার মাঝেই শুভম বলল, দাদু, তোমরা গ্রামের দিকের লোকেরা দেখছি সেই একই থেকে গেলে। এখনও সেসব পুরনো কুসংস্কার মেনে চলেছ। জানলাটা খোলা থাকায় সেখান থেকে হাওয়া এসে নিভিয়ে দিয়েছে প্রদীপটাকে, কিন্তু এর সাথে আবার অমঙ্গলের কি কোনো যুক্তি আছে? ও সব যুক্তির কথা তুই বুঝবি না। গ্রামের মানুষদের কাছে ওগুলো মিথ বা কুসংস্কার নয়। ওরা যা কিছু আমাদের গুরুজনদের কাছ থেকে জেনে এসেছে তাই মেনে এসেছে, আর আমাদেরও সেভাবেই মানুষ করেছে। কিন্তু সেটা আসল কথা নয়। দাদু, তুমি সেই সময় মাকে পড়ে থাকতে দেখে কি করলে সেটা বলো। দাদু আবার বলতে শুরু করলো, সেই সময় আমার মাথা কাজ করছিল না। এদিকে বাইরে দিয়ার কি হলো, সে চিৎকার করলো কেন? তারপরে একই সাথে ঠাকুর ঘরে তোর মায়ের অচৈতন্য হয়ে যাওয়া, আমার হ্যারিকেনটাও হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে। এদিকে ঠাকুরের সামনে প্রদীপও নিভে গিয়েছে। গোটা ঘর তখন অন্ধকার। তোর বাবাও আসছে না। আমি একা বুড়া মানুষ, কোন দিকটা সামলাবো বুঝতে পারছিলাম না। আমি নিজে মুখে বলে উঠলাম, হায় ঈশ্বর, এমনিতে আজ ভূত চতুর্দশী রাত, তারপরে কি ঘটছে কিছুই তো বুঝছি না। তুমি রক্ষা করো ঠাকুর। এই বলে আমি লাঠিতে ভর দিয়ে আবার বিছানা কাছে আসলাম। সেখানে খাটের নিচে আমার জলের বোতল ছিল, সেটা তুলে নিলাম। তারপর গিয়ে ঠাকুর ঘরে মেঝেতে পড়ে থাকা তোর মায়ের মুখে ওপর জল ছেটাতে লাগলাম আর ডাকতে লাগলাম, বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ? কয়েকবার ডাকাডাকি পর তোর মায়ের গাটা একটু নড়ে উঠল। তারপরে বললাম, বৌমা, কি হয়েছিল? ঠিক আছো তুমি? তোমার মেয়ের চিৎকার শুনতে পেলাম, মনে হলো চলো তো বাইরে গিয়ে দেখি। বৌমা আমার কথা শুনলো ঠিকই, কিন্তু কিছু বুঝতে পারলো না।
তারপর এক মুহূর্ত চুপ করে ধরফর করে উঠে বসে বলল, দিয়া কই? এই দিয়া, দিয়া, বাবা চলুন তো তাড়াতাড়ি। এই বলে বৌমা কোনো মতে দেওয়ালের হাত দিয়ে উঠে দাঁড়ালো। বুঝতে পারছিলাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়া মাথায় অনেকটা চোট পেয়েছে। তারপরেও সেরকম বড় কিছু হয়নি, তাতেই রক্ষা। এরপর তোর মা তাড়াতাড়ি করে ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। আমিও তার পিছনে পিছনে যেতে লাগলাম। বাইরে বেরিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার আরো ভয় লাগলো। মনের কোণে জমাট বাঁধা ভয়টা কেমন জানি মাথা চাড়া দিয়ে উঠল। বাইরে বেরিয়ে দেখি উঠানের চারপাশে থাকা সমস্ত প্রদীপগুলো নিভে গিয়ে গোটা বাড়ি অন্ধকার। তারপর খানিক পর বাড়ির পিছন থেকে তোর মায়ের আওয়াজ শুনতে পেলাম। সে কাঁদো কাঁদো মুখে বলছে, দিয়া, এই দিয়া, কি রে ওঠ, কি হলো তোর? আরে এই দিয়া, ওঠ না মা। আমি এই কথা শুনে কোনো মতে বাড়ির পেছনে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম মাটির ওপর বসে এক মনে চুপ করে সামনের তাল গাছটার দিকে তাকিয়ে আছে দিয়া। বৌমা ওর হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু ওর মধ্যে কোনো হেলদোলি নেই। মায়ের কথাও কোনো উত্তর দিল না। তাই দেখে আমি তো অবাক, কারণ এর আগে দিয়া কখনো এমন করেনি। আর বাড়ির বাইরের মাটির ওপর বসে ওই রাতে বেলা তাল পাতার দিকে তাকিয়ে থাকবে সে, এটা মোটেই স্বাভাবিক ঠেকলো না আমার। আমি কাছে গিয়ে দেখি বৌমার চোখ দিয়ে জল পড়ছে। বৌমা আমাকে দেখে বলল, দেখুন না বাবা, দিয়া এভাবে বসে আছে কেন? ওকে ডেকে ঘরে নিয়ে চলুন না। আমি কিছু বলার আচমকা একটা ঝড় উঠল। আমি আকাশের দিকে তাকালাম। না, আকাশের অবস্থা তো স্বাভাবিকই আছে, তাহলে ঝড় কেন উঠলো বুঝলাম না তো। শুনতে পেলাম দূরে তাল গাছের পাতার ভিতর থেকে কেমন একটা খসখস শব্দ ভেসে এলো। আর তার সাথে সাথে আমাদের দুজনকে অবাক করে দিয়ে ইয়া একা একাই হাততালি দিয়ে উঠল। কিন্তু ও যে এমনটা কেন করলো বুঝতে পারলাম না। এই দিয়া, তুই এমন কেন করছিস মা? এই দিয়া, ঘরে চল না। কিন্তু দিয়া আবারও কোনো উত্তর দিল না। ওদিকে তাল গাছে দুটো পাতা আওয়াজ করে মাটিতে ঝরে পড়ল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে এটুকু বুঝলাম যা ঘটছে তা স্বাভাবিক কিছু নয়। আমাদের বাড়ির পেছনের জঙ্গলটাই তো জানিসই। হঠাৎ ওর মধ্যে থেকে একটা শেয়াল ছুটে এসে তাল গাছের তলায় দাঁড়ালো। তারপর তার সে ভয়ানক দৃষ্টি মেলে ধরলো আমাদের দিকে। সে কি ভয়ানক দৃষ্টি! তোর চোখের দিকে তাকালেই যেন বুক শুকিয়ে যাওয়ার জোগাড়। বোমা ব্যাপারটা বুঝতে পেরেই আমার দিকে তাকিয়ে বলল, বাবা, ওটা কি? দেখেন তো, শিয়াল মনে হচ্ছে না? হ্যাঁ, ওটা একটা শিয়াল। তুমি তাড়াতাড়ি দিয়াকে ঘরে নিয়ে চলো। কি ভয়ানক দৃষ্টি! চোখ দুটো কেমন যেন জল জল করছে। তারপর দিয়ার দিকে ফিরে ওর মা বলল, দিয়া, এই দিয়া, ঘরে চল। দিয়া এখনো কোনো উত্তর দিল না। ওদিকে শিয়ালটা এইবার ডেকে উঠল। তারপর নিজে মনেই জঙ্গলের মধ্যে ছুটে পালালো। আমরা দুজনের দিকে তাকালাম। বৌমাও এভাবে যাবে না মনে হচ্ছে, ওকে ধরে নিয়ে যেতে হবে।
বৌমা সবে মাত্র দিয়ার পায়ে হাত দিয়ে ডাকতে যাবে, তার আগেই দিয়া অদ্ভুত ভয়ানক ভাবে হেসে উঠল। অথচ হাসির কিছুই ঘটেনি। তবে ওর হাসির শব্দ শুনে বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। দুজনেই ভয়ে কাঁপতে লাগলাম। এই হাসি মজার নয়, সেই হাসি তাচ্ছিল্যের, সেই হাসি গাম্ভীর্যের। সে হাসির শব্দ শুনে আমরা দুজনেই বেশ ভয় পেয়ে গেলাম। কিন্তু তখনও ভয় পাওয়ার বাকি ছিল। কিছু বুঝিয়ে উঠবার আগে দেখলাম একটা কালো ছায়ার মতো কিছু একটা মাথার ওপর থেকে উড়ে গেল তাল গাছের দিকে। তাই দেখে বৌমা আমার দিকে ফিরে বলল, বাবা, ওটা কি উড়ে গেল? আমি নিজেও তো বুঝতে পারলাম না। তুমি এক কাজ করো, জিয়াকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে চলো। এমনিতেই আজ ভূত চতুর্দশীর রাত, মেয়েকে একা রেখে তোমার ভেতরে যাওয়াটা উচিত হয়নি। শুনেছি আজকের দিনে। যাক, ছাড়ো সেসব কথা, এখন ওকে ভেতরে নিয়ে চলো। সে তো নিয়ে যাব বাবা, কিন্তু মেয়ের এরকম অবস্থা, আমি তো ওকে একা নিয়ে যেতে পারবো না। ঠিক এমন সময় পেছনে প্রবীরের গলার আওয়াজ শোনা গেল। কি গো, তোমরা এত রাতে ওদিকে কি করছো? আমরা কেউ উত্তর দেওয়ার আগেই ও আমাদের কাছে চলে এসে দেখলো দিয়া মাটিতে বসে আছে। কিন্তু ও সহ আমরা কেউ জানি না যে ও কেন বসে আছে। প্রবীর দিয়ার গায়ে হাত দিয়ে ডাকলো, এই দিয়া, তুই এখানে কেন বসে আছিস? ঘরে চল। আর অদ্ভুতভাবে দিয়া কেঁপে উঠল আর পেছন ফিরে বলল, জানি না বাবা, চলো ঘরে চলো। জানিস না মানে? তখন আমি প্রবীরকে বললাম, প্রবীর, তুই ওরে এখন কিছু বলিস না, ওকে আগে ঘরে নিয়ে চল, তারপর সব বলছি আমি। প্রবীর আর কিছু বলল না। তারপর আমরা দিয়াকে ঘরে নিয়ে এলাম। প্রবীর দেখলো ঠাকুর ঘরের এই অবস্থা, তারপর ও নিজেই একটা মোমবাতি জ্বালালো। দিয়াকে খাওয়ার কথা বলাতে ও খাবে না বলল। তারপর ওকে ঘুম পাড়িয়ে দেয়া হলো। এরপর প্রবীর জিজ্ঞেস করলো, কি ব্যাপার কি? সবাই চুপচাপ। দিয়া ওখানে কি করছিল? ঠাকুর ঘরে হ্যারিকেন ভাঙা পড়ে আছে কেন? এতগুলো প্রশ্ন একবার করাতে আমি বললাম, যা ঘটেছে শুনলে অবাক হয়ে যাবি, তাই এত ব্যস্ত হোস না। প্রবীর এমনিতেই অবাক হয়ে বলল, আচ্ছা বলো বলো, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি বলো। এরপর যা যা ঘটেছে আমি ওরে সবটা বললাম। সব শুনে ওর মুখে আশঙ্কার একটা কালো ছায়া পড়ল। আমি বললাম, বাবা হওয়ার কারণে এই ঘটনা শুনে ও খুব ভয় পেয়েছে। সব শুনে প্রবীর বৌমাকে বলল, আজকের দিনে এই ঘটনা? সত্যি তুমি না একটা কাজ ঠিক করে করতে পারো না? আজকের রাতে মেয়েকে একা ছাড়তে নেই, সেটাও জানো না তুমি? জানো না আজকে ভূত চতুর্দশী? আমি বললাম, চুপ করে, ওরে আর কিছু বলিস না। এরপর আমি বৌমার দিকে ফিরে বললাম, কিন্তু বৌমা, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে সেটা তো বললে না। সে আরও এক ভয়াবহ ঘটনা। আপনারা হয়তো নাও বিশ্বাস করতে পারেন আমার কথা। আমি বললাম, কি ঘটনা বলো তো আগে। যা ঘটছে তাতে অবিশ্বাসের আর কিছুই থাকে না। আমি বাইরের কিছু প্রদীপ জ্বালিয়ে দিয়ার হাতে 2টো প্রদীপের ভার দিয়ে চলে এলাম, কারণ ও অনেকক্ষণ থেকে বায়না করছিল। তারপর আমি ঘরে এসে হ্যারিকেনের মৃদু আলোতে সিংহাসনের সামনে বসে ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাচ্ছিলাম। প্রদীপ জ্বালানো হয়ে গেছে তখন আমার মনে আছে জানালাটা বন্ধ ছিল, কিন্তু আচমকা একটা দমকা হাওয়ায় জানালাটা হঠাৎ খুলে গেল।
আর সেই হাওয়াটা কেমন যেন ভারী আর শীতল ঠেকলো বুকে। প্রদীপের আলোটা সেই অশুভ হাওয়াতেই নিভে গেল। আমি তখন নিজ মনে বুঝলাম, ঠাকুরের সামনের প্রদীপ নিভে যাওয়া মানেই অমঙ্গলের আগমন। আর সত্যি হলেও তাই। তারপর আমি বাইরে থেকে দিয়ার আর্তনাদের শব্দ শুনতে পেলাম, আর আমার কেমন জানি মনে হলো জানালার বাইরে থেকে শব্দটা আসছে। আমি জানালার বাইরে তাকাতেই দেখলাম দিয়া মাটি থেকে অনেকটা ওপরে শূন্যে ভাসছে। আমি ভাবলাম অন্ধকার, তাই হয়তো ভুল দেখছি। তারপর চোখ টলে আবার দেখতে পেলাম সেখানে কিছুই নেই। ভাবলাম হয়তো মনের ভুল হবে। আর তারপর আচমকা একটা কালো ছায়ামূর্তি আমার জানালার সামনে চলে এলো। আচমকা সে বিভৎস ভয়ানক ছায়ামূর্তির আগমনেই আমি জ্ঞান হারালাম। সম্ভবত তখনই আমার হাতে লেগে লণ্ঠনটা পড়ে নিভে গিয়েছিল। বৌমার মুখে কথা শুনে আমরা দুজনেই ভয়তে পাথর হয়ে গেছিলাম। তারপর আর কি, তারপর খাওয়া না সেরে সবাই ঘুমিয়ে পড়লাম। কিন্তু অস্বাভাবিক ব্যাপারটা আমাদের পিছু ছাড়তে চাইছে না। মাঝরাতে শুয়ে আছি, এমন সময় একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। তারপর কোনো রকমে উঠে বুঝতে পারি এটা দিয়ার হাসির শব্দ। ঠিক সন্ধেবেলার মতো একটা তার ছিলের হাসি আসছে। সেই ঘুম ভাঙা অবস্থায় আশেপাশে নিশ্চুপ পরিবেশ, কেবল তার সে ভয়াবহ হাসির শব্দে বুকের ভেতরটা কেঁপে উঠল আমার। আমি হাঁটতে হাঁটতে দরজার সামনে গেলাম। দরজা খোলাই ছিল। যে দেখি ওর বাবা মা ও উঠে ওকে দেখে ভয়তে পাথর হয়ে গিয়েছে। ওদের মুখ থেকেও কোনো শব্দ বার হচ্ছিল না। এদিকে আমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওর ঘুম হয়নি। ও চোখের তলাটা কালো হয়ে রয়েছে। মাথার একরাশ চুল ওর মুখের ওপর এসে পড়েছে, আর ওর বাঁকা ঠোঁট দুটোর মাঝখানে লেগে রয়েছে সে হাসি। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দিয়া মা, এত রাতে তোর আবার কি হলো? শুয়ে পড়। আর ঠিক তখনই ওর দৃষ্টি পড়ল আমার দিকে। সে ভয়াবহ জ্বলন্ত দৃষ্টির দিকে আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। চোখ তো নয়, যেন দুটো জ্বলন্ত অগ্নিশিখা। তাই দেখে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি ঘামতে লাগলাম। মুখ দিয়ে আর একটু কথা বেরোলো না আমার। তারপর ওভাবে হাসতে হাসতে আচমকা ও আবার খাটের উপর এলিয়ে পড়ল। তারপর আমি ওর বাবা মাকে শুয়ে পড়তে বলে চলে আসলাম। তারপর কি আর ঘুম আসে? বাপরে, এইখানে এইসব ঘটেছে? আর ওদিকে আমাদের সাথে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। কি সব ভয়ানক ব্যাপার। কিন্তু এখন এই মেয়ের কি করা যায় বলতো? উপায় একটা আছে। আমরা যে মন্দিরে ছিলাম ওটা কালী মায়ের মন্দির, আর আজ পুজোর দিন। আজ তাহলে বোনকে ওখানে একবার নিয়ে গেলে কেমন হয়? এইবার ঘরের দরজা খুলে রাজের মা বাবা বেরিয়ে এলো। কারণ কথা বলতে বলতে কখন যে বেলা গড়িয়েছে টেরই পাওয়া যায়নি। বাইরে বেরিয়ে এসে ওরা দুজনেই অবাক। রাজকে এত বছর বাদে দেখে ছুটে এসে ওর মা ওকে বুকে জড়িয়ে ধরল। তারপর কথাবার্তা আলাপ আলোচনা করা হলো। দিয়াকে দেখলো শুয়ে থাকতে। তারপর ঠিক হলো রাজ আর রাজের বাবা ওই মন্দিরে গিয়ে আগে কথা বলবে। হলো তাই। খানিক পর ওরা দুজনে মন্দিরে গিয়ে দেখল কাশীনাথ তান্ত্রিক লাল জবা ফুল দিয়ে একটা মালা গাঁথছেন। আমাদের দেখে এগিয়ে এসে বললেন, কি হলো রে বেটা? হ্যাঁ, তুই আবার যে? ঠাকুর, ঠাকুর, আমার বোনের বড্ড বিপদ।
এখন কেবল আপনিই পারেন ওকে বাঁচাতে। তারপর রাজ তার বোনের সাথে হওয়া সব ঘটনা বলে গেল কাশীনাথ তান্ত্রিককে। কাশীনাথ তান্ত্রিক সব শুনে বললেন, বুঝেছি বুঝেছি কি হয়েছে। তোর এক কাজ কর, রাতে পুজোর আগে দিয়া মাকে এই মন্দিরে নিয়ে আসিস। মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করিস না। জয় মা, জয় মা। এই কথা শোনার পর ওরা মাকে প্রণাম করে বাড়ি ফিরে গেল। তারপর যথারীতি রাতের বেলায় দিয়াকে নিয়ে ওরা সবাই এলো ওই মন্দিরে। কিন্তু তখনই হলো অসুবিধা। বাড়ি থেকে দিয়া চুপচাপ গেলেও মন্দিরের সামনে গিয়ে দিয়া বুঝলো যে ওকে মন্দিরে আনা হয়েছে। তখন দিয়া কেমন একটা অদ্ভুত আচরণ করতে লাগলো। মন্দিরের ভিতরে যেতে চাইলো না কিছুতেই, তবু ওকে টেনে টেনে মন্দিরের ভিতরে নিয়ে আসা হলো। ওর মুখ দিয়ে একটিও কথা বের হলো না, কিন্তু কেমন একটা চাপা গর্জন ভেসে আসছিল। এদিকে কাশীনাথ তান্ত্রিক আগে থেকেই মায়ের পুজোর সমস্ত আয়োজন করে ফেলেছেন। মন্দিরের বাইরে একজন ঢাকিও ছিল। কাশীনাথ তান্ত্রিক পাশের ওই পিঁড়িটা দেখিয়ে দিয়ে বললেন, দিয়া মাকে ওই পিঁড়ির ওপর বসিয়ে দে তো দেখে। এই কথা শোনা মাত্র শুভম আর রাজ দিয়াকে এনে বসিয়ে দিল ওই পিঁড়িটার ওপর। দিয়া তো বসতেই চাইছিল না, তবু ওকে জোর করে বসিয়ে ওকে ধরে রাখলো রাজ আর শুভম। দিয়া চুপ করে মাথা নিচু করে বসে আছে। ওর অবস্থা ঠিক কালকের মতোই। ওর মুখের ওপর ঝুঁকে পড়েছে গোছা কয়েক চুল। ওর অবস্থা ঠিক কালকের মতোই। ওর মুখের ওপর ঝুঁকে পড়েছে গোছা কয়েক চুল, যার জন্য ওর মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এদিকে কাশীনাথ তান্ত্রিক এইবার স্বয়ং মা কালীর সামনে বসলেন। মায়ের পুজোর সমস্ত আয়োজন বেশ নিপুণভাবেই করা হয়েছে। বুঝলি রে তোরা, কৃষ্ণবর্ণ মায়ের এই মুখখানি দেখলেই হৃদয় জড়িয়ে যায়। আর ওই যে মায়ের হাতের ওই খাড়া দেখছিস, ওটা দিয়েই মা স্বয়ং অশুভ শক্তির বিনাশ করেন। আর ওই চোখ দুটোর দিকে তাকালে বুকের সমস্ত কষ্ট যেন নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। মনমোহিনী মায়ের এই ভয়াবহ রূপ দেখে পিশাচেরা ভয় পেতে পারে ঠিকই, কিন্তু আমরা তো মায়েরই সন্তান। তার আশীর্বাদেই জগতের সমস্ত পাপ নাশ হয়। আজও মায়ের আশীর্বাদেই দিয়া মা আবার সুস্থ হয়ে যাবে। তার আশীর্বাদেই অশুভ শক্তির নাশ হবে। তোদের তোদের মেয়ের কি হয়েছে জানিস? কাল তো ভূত চতুর্দশী ছিল। কাল অশুভ শক্তির প্রকোপ বাড়ে পৃথিবীতে, তা তো জানিসই। সেই অশুভ শক্তির কোনো এক অশরীরীর কালো ছায়া তোদের মেয়ের ওপর পড়েছে। কালকের দিনে বাচ্চাদের বাড়ির বাইরে বার করতে নেই। তার উপর যদি ওই খোলা চুলে যায়, তাহলে তো আর কোনোই উপায় থাকে না। এই কথা শোনা মাত্র দিয়ার মায়ের মনে পড়ে যায়, কাল সন্ধ্যায় তো সত্যি দিয়া খোলা চুলে বাইরে গিয়েছিল। তাই হয়তো। ওর ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে কাশীনাথ তান্ত্রিক বললেন, কিন্তু চিন্তা করিস না তোরা, মায়ের আশীর্বাদে সব অশরীরী শক্তিরই বিনাশ হয়। কথিত আছে অশরীরীদের সাথে স্বয়ং দেবী চামুণ্ডাও মর্তে নেমে আসেন আমাদের রক্ষা করতে। তাই একটা কথা ভুলবি না, মায়ের কাছে যখন এসেছিস তখন মনে আর কোনো ভয় রাখবি না। এক মনে মায়ের কাছে প্রার্থনা করে যা, জয় মা, জয় মা। এই কথা বলে কাশীনাথ তান্ত্রিক ধূপদানিতে ধূপকাঠি জ্বেলে দিলেন। ধূপের সেই সুন্দর মন মাতানো গন্ধে ধীরে ধীরে চারপাশটা মুগ্ধ হয়ে গেল। কিন্তু তার সাথেই শুরু হলো অঘটনটা। এতক্ষণ রাজ আর শুভম দুজনে মিলে ধরে রেখেছিল দিয়াকে। দিয়া চুপ করে বসেছিল, কিন্তু এই ধূপের গন্ধে ও কেমন যেন শুরু করলো একটা। অস্থির ভাবে কেঁপে উঠল আর এপাশ ওপাশ মাথা নাড়াতে লাগলো, যেন বোঝাতে লাগলো এই গন্ধ তার সহ্য হচ্ছে না।
এদিকে কাশীনাথ তান্ত্রিক ওর দিকে ফিরলেন, তখন ও চোখ তুলে তাকালো সেই গতকালের মতোই চুলে ঢাকা মুখের ফাঁক থেকে। তার জ্বলন্ত দৃষ্টি দেখতে পেল কাশীনাথ, কিন্তু কাশীনাথ সেদিকে মন দিল না। মায়ের নাম করতে করতে মায়ের গলায় পরিয়ে দিল জবা ফুলের মালা। এদিকে রাজ আর শুভম বুঝলো দিয়ার শরীরটা কেমন যেন শক্ত লাগছে এইবার। ওদের দুজনের সহ বাকিদেরও দিয়ার এই আচরণে ভয় লাগতে শুরু করেছে। তখনই একটা ঠান্ডা হাওয়া এসে পড়লো মন্দিরের ভিতরে। সেই হাওয়াতে দিয়ার চুলগুলো বাতাসে উঠতে লাগলো। হাওয়ার শীতল স্পর্শে ওদের গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। ওরা বুঝলো অশুভ শক্তি মন্দিরের এই ধূপের গন্ধ ও পুজোর সহ্য করতে পারছে না। কিন্তু ওদিকে আর কেউ মন দিল না, কারণ কাশীনাথ তান্ত্রিক এইবার পুজো শুরু করেছেন, মায়ের দিকে ফিরে মন্ত্র পড়ছেন, আর তার সাথে ঢাক বাজতে শুরু করেছে জোরে। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। মায়ের পুজো শুরু হওয়ার সাথে সাথেই দিয়ার মধ্যে অস্থিরতা আরো বেড়ে যায়। সে কালকের মতো ভয়াবহ হাসি হাসতে থাকে। সেই হাসির শব্দকে ছাপিয়ে কাশীনাথ তান্ত্রিকের মন্ত্রের শব্দ ভেসে এলো কানে। কেউ আর ভয় পেল না। মন্দিরের ভিতরে হাওয়াটা থেমে গেল। এখন সেটা মন্দিরের বাইরে দাপট চালাচ্ছে। এরপর কাশীনাথ তান্ত্রিক মায়ের সামনে প্রদীপ জ্বালালেন। এরপর ধীরে ধীরে পুজো শেষ হলে কাশীনাথ তান্ত্রিক সেই প্রদীপটা নিয়ে গিয়ে তার থেকে আভা নিয়ে দিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, জয় মা, জয় মা, রক্ষা করিস মা, রক্ষা করিস মা। এরপর কাশীনাথ তান্ত্রিক প্রদীপটা থুয়ে মায়ের সামনে থেকে লাল জবা ফুল হাতে নিলেন, আর তারপর তার পাশে থাকা কমণ্ডলুটা নিয়ে আসলেন। তারপর হাতের সেই জবা ফুলটা কমণ্ডলের মধ্যে ডুবিয়ে চোখ বন্ধ করে মায়ের মন্ত্র পড়তে পড়তে সেই জবা ফুল নিয়ে দিয়ার মাথায় রাখলেন, আর মনে মনে মায়ের মন্ত্র পড়লেন। এরপর মন্ত্র পড়া শেষ করে বললেন, জয় মা, জয় মা, সকলকে রক্ষা কর মা, সবাই যে তোর সন্তান। এই কথা বলার সাথে সাথেই অদ্ভুতভাবে দিয়া পাশে এলিয়ে পড়ল। শুভম আর রাজ যদিও ধরে নিল ওকে। নে, মায়ের আশীর্বাদে তোদের মেয়ে ঠিক হয়ে গেছে। খানিকক্ষণ ওকে বিশ্রাম নিতে দে, একটু পরে জ্ঞান ফিরলে নিয়ে যাস। এখন মায়ের কাছে বস খানিকক্ষণ। এরপর বাকিরা খুশি হয়ে কাশীনাথ তান্ত্রিককে প্রণাম করতে গেলে তিনি বললেন, জানিস না, মায়ের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই। ওকে ওকে প্রণাম কর, ওই বেটি সকলের রক্ষা কর্তা। জয় মা, জয় মা। এরপর দিয়ার জ্ঞান ফিরলে সবাই বাড়ি ফিরে গিয়েছিল, আর রাজ এবং শুভম দুদিন ভালো করে কাটিয়ে সুস্থভাবে কলকাতা ফিরে গিয়েছিল। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প লেখক সৌমেন সিংহ রায়ের কলমে কাশীনাথ তান্ত্রিক ও ভূত চতুর্দশী রাত। আজকের গল্পের গল্প পাঠে ছিল মিমো, গল্পের সূত্রধর আমি সৌমিক। এছাড়াও বিভিন্ন চরিত্রায়নে রাজ, সুদীপ, রাজ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা, তিয়াশা, তাপস এবং শুভদীপ। শব্দ সংযোজন রিম্পা। আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রঞ্জ। প্রচ্ছদ নির্মাণ 49C প্রোডাকশন ক্লাব। সমগ্র পরিচালনায় গল্প মালঞ্চ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, যদি গল্পগুলি আপনাদের ভালো লাগে
তাহলে আরও একবার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।